কেন্দ্র করে বিভিন্ন প্রতিবেশী দেশগুলোর যারা নাকি সরকারি প্রতিনিধি দল আমাদের এখানে এসেছিল, সেই ঘটনার প্রেক্ষিতে আমরা যেন কিছুটা বুঝতে পারছি। কারণ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এসেছেন, এসে আবার চলেও গেছেন, ওনাদের বিশেষ বিমানে এসেছেন, ওইভাবে চলেও গেছেন। কিন্তু তার এই আশাটা কিন্তু খুব একেবারে মানে আপনার কেবলই সৌজন্যমূলক আশা আমি কিন্তু তা মনে করি না। এখানে কিছু একটা ইঙ্গিত যেন রয়ে গেছে ভারত সরকারের পক্ষ থেকে। এই যে ভারত সরকারের এবং সরকার প্রধানের মোদির যে শোক বার্তা, সেটা তিনি তারেক রহমানের কাছে হস্তান্তর করেছেন, ওনার সঙ্গে ওনাকে সমবেদনা জানিয়েছেন, জানিয়ে আবার চলে গেছেন। এই সময়ে উনি কিন্তু আমাদের পররাষ্ট্র উপদেষ্টা অথবা প্রধান উপদেষ্টা কারোর সঙ্গে কোনো দেখাও করেননি, কথাও বলেননি। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য বিনিময় হয়েছে শুনেছি, কিন্তু প্রধান উপদেষ্টার সঙ্গে উনি কোনো দেখা করার চেষ্টাও করেননি। প্রধান উপদেষ্টার সঙ্গে অবশ্য অন্য দেশের রাষ্ট্রদূত দু একজন, নেপালের রাষ্ট্রদূত সম্ভবত দেখা করেছেন। তো এখন এই ঘটনার মাধ্যমে ভারত আসলে কি প্রমাণ করতে চাইল, এই জায়গাটা একটা বড় প্রশ্ন। আমার কেন যেন মনে হয় ভারত বোঝাতে চাইল যে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে নেই, কিন্তু আগামী যে সরকার আসতেছে তাদের সঙ্গে আমরা সুসম্পর্ক বজায় রাখব। কিন্তু এটা বোঝানোর মাধ্যমে তারা আসলে কি লাভ করলো জানি না। আমাদের দেশের মানুষের কাছে কি বার্তা পৌঁছলো? আমাদের দেশের লোক সরকারে যেই থাক না কেন, সেই সরকারের সঙ্গে আমার সম্পর্ক যত খারাপই হোক না কেন, অথবা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আমি জনগণ হিসেবে আমার সঙ্গে অন্তর্বর্তী সরকারকে আমি যতই কম পছন্দ করি না কেন, আমি কিন্তু এটাকে ভালোভাবে নেব না যে আমার সরকারকে ভিন্ন একটা দেশের পররাষ্ট্রমন্ত্রী এসে ইগনোর করলো অথবা কম গুরুত্ব দিল। এটা কিন্তু আমরা ভালোভাবে নেব না। আমি তো অন্তর্পক্ষে নিইনি, আমি জয়শঙ্করের এই আচরণটাকে পছন্দ করিনি। আমার কাছে আমি মনে করতাম ভালো হতো যদি উনি প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে চাইতেন, অথবা আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করতে চাইতেন, অথবা দেখা করতেন, একটা বৈঠক করতেন আধা ঘন্টার, কোনো সমস্যা তো ছিল না। কিন্তু উনি করতে চেয়েছেন, এই ধরনের কোনো সংবাদ আমরা পাইনি। এর মধ্যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা একটা প্রেস ব্রিফিং করেছেন, সাংবাদিকের সঙ্গে কথা বলেছেন, তখন এই প্রসঙ্গগুলো এসেছিল এবং উনিও কিন্তু বলেননি যে জয়শঙ্করের পক্ষ থেকে কোনো ধরনের আগ্রহ দেখানো হয়েছিল। তার মানেটা হলো এই যে জয়শঙ্কর আসলে আগামী সরকার নিয়ে ভাবছেন, আমাদের বর্তমান সরকার নিয়ে ওনারা মোটেই ভাবছেন না। এটা আমি একজন পাবলিক হিসেবে অথবা আপনার কাছে যতটাই খারাপ লাগুক না কেন, এটাই হলো বাস্তবতা। এবং এই বাস্তবতা থেকে আমরা কি ইঙ্গিত পাই? দেখেন, তারেক রহমান যখন দেশে ব্যাক করলেন, নানা ধরনের কথা কিন্তু বলা বলি হয়েছিল যে উনি কার কাছ থেকে সম্মতি নিয়ে, কার কাছ থেকে অভয় পেয়ে দেশে ঢুকলেন, এই প্রশ্নটা কিন্তু বারবার উঠেছিল। এটা উঠতো না, উঠেছিল কেন? যে তার আগে তারেক রহমান নিজেই একটা ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলেন যে ওনার দেশে আসা না আসাটা ওনার একার ইচ্ছার উপর নির্ভর করে না। এবং ওই পোস্টটা আমি মনে করি ওনার রাজনৈতিকভাবে খুবই একটা ভুল পোস্ট ছিল। কারণ ওটার পরেই মানুষ কিন্তু ভাবতে শুরু করলো, তাহলে উনি কার কাছ থেকে পারমিশন নিয়ে আসতেছেন? আমেরিকার কাছ থেকে, নাকি রাশিয়ার কাছ থেকে, নাকি চীনের কাছ থেকে, নাকি ইন্ডিয়ার কাছ থেকে? এই প্রশ্নটা কিন্তু অনেকে করেছেন। এবং তারপর যখন উনি আসলেন তখন এই প্রশ্নটা আরও জোরালো হলো। এবং এখন যখন জয়শঙ্কর এসে ওনার সঙ্গে দেখা করলেন, তখন মানুষের মনে কিন্তু এই ধারণাটা আসলো যে তাহলে কি ভারতের কাছ থেকে পারমিশন নিয়ে উনি ঢুকলেন? এই প্রশ্নটা কিন্তু অন্য সময় হলে আসতো না। যদি জয়শঙ্করের এই সফর রাষ্ট্রীয় সফরের মতো হতো তাহলে কিন্তু এই প্রসঙ্গটা আসতো না, কিন্তু এলো তো। এখন এটা কি ইন্ডিয়া ইচ্ছা করে এই কাজটা করলো? হতে পারে, কিন্তু আমি জানি না, আমি বলতে পারবো না। আমি জাস্ট প্রশ্নগুলো করছি, আমার সন্দেহগুলো আমি তুলছি। ইন্ডিয়া কি ইচ্ছা করেই করলো? তার মানে কি ইন্ডিয়া কি বোঝাতে চাইলো যে আমরা অনেক কিছুই নিয়ন্ত্রণ করতে পারি? দেখুন, ভারত নিয়ে আরও কিছু প্রসঙ্গের মধ্যে উঠেছে, এটা আমি কালকেও বলেছিলাম। জামাতের আমিরের সঙ্গে ভারতের ভারতের একজন কূটনীতিবিদ তার সঙ্গে দেখা করেছিলেন, সৌজন্য সাক্ষাতের মতো ছিল। ওনার তখন মাত্র অপারেশন হয়েছিল, বাইপাস অপারেশন, তখন ওনাকে দেখতে গিয়েছিলেন তিনি, এবং উনি বলেছিলেন যেন এটা নাকি বাইরে যেন প্রচার করা না হয়। কিন্তু কিছুদিন তখন প্রচার না হলেও কিছুদিন পরে কিন্তু এই রিসেন্টলি জামাতের আমির ডক্টর শফিকুর রহমান এটা কিন্তু রয়টার্সের কাছে সেটা ওপেন করে দিয়েছেন। তো এইটা নিয়ে দেখলাম আবার কোনো মিডিয়া লেখালেখি করা শুরু করেছে যে জামাতের আমিরের সঙ্গে
ভারতীয় কূটনীতিকের গোপন বৈঠক। আমি এই জায়গাটা কিন্তু আমি এই সাংবাদিকতাটাকে আমি পছন্দ করিনি এই কারণে, এটা তো কোনো গোপন বৈঠক না রে ভাই, ওনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। এবং ডক্টর শফিকুর রহমানের সেই গার্ডস আছে বলে এবং তার নিয়ত পরিষ্কার বলে উনি কিন্তু পরবর্তীতে একটা তার অনেক বড় একটা মিডিয়া, ইন্টারন্যাশনাল মিডিয়া কাছে ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন। তারা কিন্তু এই ব্যাপার নিয়ে এমন না যে অন্য অন্য সাংবাদিকরা এটা আবিষ্কার করেছে, ডক্টর শফিকুর রহমান স্বীকার করেনি, বিষয়টা সেরকম নয়। ডক্টর শফিকুর রহমান নিজে থেকেই বলেছেন। কাজেই এটাকে গোপন বৈঠক বলার আমি কোনো মানে গুরুত্ব দেখি না আর কি। এটা এটা একেবারেই আমি মনে করি যে এটা খুব ভালো সাংবাদিকতা নয়। কিন্তু আমার কথাটা হলো, এই যে জয়শঙ্কর এলেন, উনি কি বিএনপির উপকার করলেন না ক্ষতি করলেন? দেখুন, আমাদের দেশের সাধারণ মানুষ, মাস পিপুল যাদেরকে আমরা বলি, তাদের মধ্যে কিন্তু আমাদের দেশে যে কোনো কারণে হোক, শেখ হাসিনার কারণে হোক, আওয়ামী লীগ সরকারের শাসনামলের কারণে হোক, আমাদের মধ্যে কিন্তু এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টটা একটু প্রবল। আমাদের দেশের মানুষ প্রতিবেশী হিসাবে ভারতকে অতটা পছন্দ করে না। এটাই রিয়েলিটি, এটাই বাস্তবতা। এখন সেই দেশের পররাষ্ট্রমন্ত্রী যদি কেবলমাত্র তারেক রহমানের কাছে আসেন, সেটার কিন্তু একটা ভিন্ন বার্তা সাধারণ মানুষের কাছে যেতে পারে। সে বিচারে আমি মনে করি যে আগামী যে ভোট হতে যাচ্ছে, সেই ভোটের হিসাবে, ভোটের সমীকরণে সম্ভবত জয়শঙ্করের আগমন এবং যেভাবে আগমন, সেটা বিএনপির জন্য কোনো বাড়তি মাইলেজ যোগ করবে না, বরং একটু বিএনপিকে বেকায়দায় ফেলতে পারে। আবার যখন ভোটের সমীকরণের কথা বললাম, তখন আমি আরেকটা সমীকরণের কথা বলি। অনেকে এমনও বলছিলেন আমাকে যে এনসিপি যখন জামাতের সঙ্গে যুক্ত হলো, তো জামাতের কোনো লাভ হলো কিনা। আমি মনে করি হয়নি, একেবারেই হয়নি। জামাতের হিসাবটাতে বরং আরও জামাতের জন্য ঝামেলা বাড়লো। কারণটা আমি বলি, দেখুন, সারা দেশে গত বছরের 5ই আগস্টের পরে অনেক জায়গায় কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে গণহারে মামলা হয়েছে, এবং তার সবই রাজনৈতিক মামলা। দু একটা ঘটনা হয়তো আছে, কিন্তু সেই ঘটনার প্রেক্ষিতে যাদেরকে 100, 200, 300, 700 লোককে আসামি করা হয়েছে, এগুলি সবই রাজনৈতিক বিচারে। এই সমস্ত রাজনৈতিক মামলার কারণে বিএনপির উপর কিন্তু আওয়ামী লীগের লোকজন একটু ক্ষুব্ধ ছিল। এই সময় বিভিন্ন জায়গায় জামাতের লোকজন কিন্তু আওয়ামী লীগের লোকজনকে এক ধরনের সাপোর্ট দিয়েছে, প্রোটেকশন দিয়েছে। এর মাধ্যমে জামাতে তো আশা করেছে তাহলে আগামীতে তারা আওয়ামী লীগের ভোটগুলো পেতে পারে। এই আশাটা কিন্তু একদম অমূলক না, একদম অমূলক না। কিন্তু আমি মনে করি, আমার ধারণা, যে এনসিপির জামাতের সঙ্গে যুক্ত হওয়াতে সেই যে আশাটা তাদের ছিল, সেটা একটু কমে যাবে। আমি আপনার কারণটা বলি। আওয়ামী লীগের রাজনীতি এই মুহূর্তে কিন্তু বাংলাদেশে স্থগিত। আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না, নৌকা মার্কার কোনো প্রতীক ব্যালট পেপারে থাকবে না। তো আওয়ামী লীগকে যে স্থগিত করা হয়েছে রাজনৈতিক কর্মকাণ্ড সাংবিধানিক আপনার একটা প্রশাসনিক অর্ডারের মাধ্যমে, সেই স্থগিত এর করণের ব্যাপারে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে কারা? অনেকে হয়তো বলবেন জামাতের ভূমিকা ছিল, হ্যাঁ হয়তোবা ছিল, কিন্তু প্রকাশ্যে কার ভূমিকা সবচেয়ে বেশি ছিল? এনসিপির ভূমিকা। এনসিপি, হাসনাত আবদুল্লাহ, এদের ভূমিকা ছিল সবচেয়ে প্রবল। কাজেই আওয়ামী লীগ আজকে যে রাজনীতি করতে পারছে না, আওয়ামী লীগে যে রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করা হয়েছে, এর পেছনে আওয়ামী লীগের লোকজন কিন্তু প্রধানত দায়ী করে এনসিপিকে। তো যাকে সেটা রাজনীতি করতে না পারার প্রধান কারণ হিসেবে দায়ী করছে, সে যখন আবার জামাতের সঙ্গে যে যুক্ত হচ্ছে, তো এই জন্য কিন্তু জামাতের প্রতি আওয়ামী লীগের সিম্প্যাথি বাড়বে না, বরং কিছুটা কমবে, অথবা জামাতের প্রতি ভরসা কিছুটা কমবে। আবার উল্টো দিকে এনসিপি জামাতের সঙ্গে যুক্ত হওয়ার কারণে, জামাতের সঙ্গে মানে জামাতের জোটে যুক্ত হওয়ার কারণে অনেকে যে আগে থেকে যে প্রচলিত একটা ধারণা ছিল যে এনসিপি, এবি পার্টি এগুলি জামাতেরই এ টিম, বি টিম, সেটা কিন্তু আরও দৃঢ়তা পেয়েছে সেই ধারণাটা। তার মানে এনসিপির এই কর্মকাণ্ডকে আওয়ামী লীগের অনেকে হয়তো ভাববে যে এই কাজটা জামাতই করেছে, এনসিপিকে দিয়ে করিয়েছে। এই যে ধারণাটা, এই ধারণাটা কিন্তু জামাত এবং তার জোটের প্রতি আওয়ামী লীগের যে নীরব ভোট ছিল, সেই ভোটগুলো বেশি বেশি হারে পড়ার যে ব্যাপারটা, সেটা কিন্তু নষ্ট করে দেবে। অনেকে বলেন যে আওয়ামী লীগের ভোট এখন গনিমতের মাল হয়ে গেছে। এইভাবে বলেন তারা যে আওয়ামী লীগের ভোট, যেহেতু কেন্দ্রীয় নেতা লতিফুর রহমান উনি বলেছেন
যে আওয়ামী লীগ থেকে যদি কেউ জামাতে যোগ দেয় তাহলে তার সব দায় দায়িত্ব নেওয়া হবে। এটা আসলে কি বুঝিয়েছেন আমি জানি না। এইসব বিষয় নিয়ে কথা বলার জন্য আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি আপনাদের খুবই পরিচিত মুখ, সাবেক চেয়ারম্যান জাতীয় নদী রক্ষা কমিশন ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরীকে। জনাব মঞ্জুর আহমেদ চৌধুরী, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। জনাব মঞ্জুর আহমেদ চৌধুরী, আপনি শুনলেন আমি একটু লম্বা ভূমিকাই দিলাম। এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আসলে কথা বলতে চাই। প্রথমে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে এই যে আমাদের ডক্টর শফিকুর রহমান, উনি যে কথাটা বলেছেন যে মিলেমিশে এখন দেশ চালাবেন, এই মিলেমিশে বলতে উনি কি মিন করেছেন বলে আপনার মনে হচ্ছে? দেখেন, রাজনীতিতে এইসব নেতারা অনেক রকমের কথা বলেন, বহু রকমের কথা বলেন মিলেমিশে। যদি ধরেন যে বিএনপি সরকার গঠন করলো, জামাত বিরোধী দল হইলো, বিরোধী দল থেকেও কিন্তু মিলেমিশে সরকার পরিচালনা করা যায়। অর্থাৎ বিরোধী দল যদি তার ভূমিকা পালন করে ঠিক মতো, যদি সংসদ বর্জন না করে, তাহলে তো মিলেমিশে হয়। সেই সেন্সে আমি পজিটিভ দৃষ্টিতেই দেখবো। একটা সৌহার্দ্যমূলক কথা বলেছেন। আহ, এখন একটা শোকের সময়, তারেক রহমানের জন্য একটা শোকের সময়, বিএনপির জন্য একটা শোকের সময়, কারণ তাদের বহুদিনের নেত্রী আহ বেগম খালেদা জিয়া প্রয়াত হয়েছেন। এই সময় এ ধরনের কথাকে পজিটিভ দৃষ্টিতেই দেখতে হবে। কিন্তু আহ, রাজনৈতিক বাস্তবতা হয়তো আমরা এই আগামী 1 মাসের মধ্যেই কঠিন রাজনৈতিক বাস্তবতা আসবে। সে সময় যে কথাবার্তা, কার্যকলাপ, কর্মকাণ্ড, সেটাই হবে আসল আহ, নিয়ামক, আসল বিষয়। আচ্ছা, তার মানে আপনি আগে তারা যে ফরম্যাটে মিলেমিশে দেশ চালাতেন সেই ফরম্যাট যে হবে না এটা আপনি নিশ্চিত হচ্ছেন? আমার মনে হয়, কারণ কি আপনার রাজনৈতিক ফিল্ড এখন সম্পূর্ণভাবে একটা ভিন্ন রকমের প্রেক্ষিতে, ভিন্ন রকমের একটা নিচ্ছে, পরিগ্রহ করছে। যে আপনি দেখেন যে অন্যতম প্রধান দল বিএনপি এবং আহ, আওয়ামী লীগ, আওয়ামী লীগ কিন্তু আহ, তাকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে, তার কর্মকাণ্ড। আওয়ামী লীগের যে মার্ক মানে সিম্বল, নৌকা, সেটা কিন্তু ইলেকশনে থাকতেছে না। কিন্তু থাকতেছে কারা? কয়েক কোটি আওয়ামী লীগের ভোটার। এই ভোটার কোন দিকে যাবে সেটা কিন্তু একটা কঠিন ক্যালকুলেশনের বিষয়। আপনি যে ভূমিকাতে বললেন যে জামাতের এক নেতা বলছেন যে তারা আওয়ামী লীগকে নেতা কর্মীদেরকে সহায়তা করবেন, সাহায্য করবেন, এ কথা মানে কি? কিসের বিনিময়ে? এটা হচ্ছে আওয়ামী লীগের পন্থীদের ভোটের বিনিময়ে তারা প্রোটেকশন দিবেন। আপনি দেখেন, আওয়ামী লীগের ভোট এখন, যারা ভোটার, তারা এক ধরনের মালে গনিমত হয়ে দাঁড়িয়েছে। তারা কাকে ভোট দিবে, কাকে ভোট দিবে? কঠিন বাস্তবতায় যদি দেখেন যে তাদের বিরুদ্ধে অনেক মামলা আছে, মোকদ্দমা আছে, এবং তাদের আহ, তারা এখন একটা হুমকির মুখে আছে। এই হুমকির মুখে যে দল বা যে ব্যক্তি তাদেরকে মানে আশ্বাস দিবে যে আপনার মামলা উঠিয়ে নেওয়া হবে, আপনাকে আমরা প্রোটেকশন দেবো, যত রকমেরই অপরাধী হন না কেন, আপনি আমাকে সহায়তা করেন, আপনার অনুসারীদের নিয়ে আমাকে ভোট দেন, এ ধরনের বিষয় কিন্তু চলতেছে। এবং আমরা ফেসবুকে দেখি, গণমাধ্যমেও দেখি যে উম, জামাতের নেতারা আওয়ামী লীগের যারা পালায় আছেন বা সরে আছেন, তাদের বাড়িতে বস্তা বোঝাই চালও পাঠান, বাজার করে দেন। এই তাদের এই দুঃসময় তারা এসে পাশে দাঁড়াতে চান। এটা অ্যাকচুয়ালি বলা যেতে পারে যে মানবতা আর একটা কাজ করছেন। কিন্তু আসল হচ্ছে যে ভোটের রাজনীতি। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, যে যখন 5ই আগস্টের পরে আওয়ামী লীগের যারা বড় বড় নেতা কর্মী, যে লোকজন সারা বাংলাদেশেই যে মামলাগুলি হয়েছে বিএনপির সহযোগিতায়। হয়তো তারা ডাইরেক্টলি বাদী না, কিন্তু মামলাগুলি বিএনপির লোকেরাই দিচ্ছে। জামাত কিন্তু সব মামলার মধ্যে যায় নাই। যার জন্য জামাতের একটা অ্যাডভান্টেজ আছে, অর্থাৎ সহানুভূতি পাইতে পারে আওয়ামী ভোটারদের কাছ থেকে।
এইখানে ইলেকশনের গতি প্রকৃতি নির্ণয় করা এবার কিন্তু খুব কঠিন, খুবই কঠিন। আপনার 20-30%, কোনো কোনো সিটে 40-50% ভোট হচ্ছে আওয়ামী লীগের ভোট। এরা যেদিকে যাবে সেই প্রার্থী কিন্তু উইন করে যাবে। এটাই হচ্ছে আপনি একটা রিয়াল। জিনিস, আমি 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 একটা ব্যাপারে এখানে বলতে চাই যে আমরা দেখেছি যে গত অগাস্টে পট পরিবর্তনের পর জামাতের দিক থেকে একটা খুব চেষ্টা ছিল যে আওয়ামী ভোটার যারা আছে তাদের কাছে গ্রহণযোগ্য হওয়ার, তাদেরকে সহযোগিতা করা, সাহায্য করা, একটা প্রচেষ্টা তাদের মাঝখান থেকে দেখা গিয়েছিল। আবার বিপরীত দিকে আমরা আরেকটা জিনিস দেখেছি যে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড যে স্থগিত করেছে সরকার, এবং সেই স্থগিত করার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিল কিন্তু জামাত ইসলাম। তখন এনসিপি, হাসনাত আব্দুল্লাহ এদের নাম উচ্চারিত হলো, এরা যে আসলে জামাতেরই লোক সেটা তো এখন এরই মধ্যে স্পষ্ট হয়ে গেছে। হুম হুম। প্রায় একদিকে তারা উপরে দিয়ে তারা সাহায্য করেছে, আবার ভেতর দিয়ে তারা গাছের গোড়া কেটে দিয়েছে, আওয়ামী লীগের গোড়া কেটে দিয়েছে। এই যে অবস্থানটা, এটাও তো নিশ্চয়ই আওয়ামী লীগের লোকজন বুঝতে পারছে। আবার তারপরেও আরেকটা জিনিস যে দেখেন, আওয়ামী লীগের সবচেয়ে বেশি ক্ষোভ আমাদের এই রাজনৈতিক দলগুলোর মধ্যে কার উপর? আমার ধারণা এনসিপির উপর। কারণ এনসিপি তাদের এই নিষিদ্ধ করার ক্ষেত্রে, অমুক করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেই এনসিপি এখন আবার জামাতের সঙ্গে জোট করেছে। তাহলে আওয়ামী লীগের ভোট পাওয়ার ক্ষেত্রে জামাতের যে একটা মানে আপনার সম্ভাবনা ছিল বলে অনেকে মনে করতো, সেটা কি আপনি এখনো দেখেন? না, এখানে তো কিছু ভোট এনসিপির জন্য আওয়ামী ভোট কিছুটা কমবে, কিছু কিছুটা কমবে। আর একটা বিষয় দেখেন, এই যে জামাত যে 30টা সিট দিয়ে দিল এনসিপি কে, আবার ইসলামী আন্দোলনকে 35টা সিট দিল, জামাতের অ্যাকচুয়াল সিট কয়টা? জামাতের সিট 18টা, 20টা। এবার অনেক টেনে টুনে যদি ইসলামী আন্দোলন তার সাথে আসছে, তারপরে আপনার মামুনুল হকের হেফাজতে ইসলাম তার সাথে আসছে, এদেরও সারা দেশব্যাপী 4-5%, কোনো জায়গায় 7% ভোট আছে। কিছু কিছু ক্ষেত্রে তারা জামাতকে ভোট দিয়ে আপনার থ্রেশহোল্ড অর্থাৎ মেজরিটি হিসেবে উইন করতে পারে। এতে 25টার বেশি সিট হবে না। এই যে আপনার কিছু কিছু ক্ষেত্রে আপনার জামাত যে এনসিপি কে ছেড়ে দিছে 30টা, না? আপনি ধরুন যেখানে জামাতের ভোট আছে 5%, এনসিপির ভোট আছে 1%, 6%, এটা তো বিএনপির ক্যান্ডিডেট বা বিএনপির আপনার বিদ্রোহী ক্যান্ডিডেট এদের ধারে কাছেও কিন্তু আসতে পারবে না। এটা হলো রিয়েলিটি। জামাতের, আমি বলি, জামাত মঙ্গল গ্রহে প্লট বিক্রি করতেছেন। সেখানে যান, আমি তো বিক্রি করে দিলাম আপনাকে, ওই ওই সিটে যেয়ে দাঁড়াও, ওইখানে দাঁড়াও, ওইখানে দাঁড়াও, কিন্তু তাদের তো ভোট নাই। আসল কথা হচ্ছে ভোট থাকতে হবে। জামাতের ভোট আপনি দেখেন, 91-এ ছিল 16%, 2001-এ ছিল 8%, 2001-এ ছিল 8%, 2008-এ এসে তারা 3টে পাইছে, সিট পাইছে। জামাত যেভাবে আপনার একটা পেপার টাইগার হিসেবে আবির্ভূত হয়েছে যে তারা সরকার গঠন করে ফেলবে, এই ধরনের কথা আমার কাছে সঠিক বলে মনে হয় না। আপনার অনেক জায়গায় খোঁজ নেন যে দেখবেন যে জামাতের সেখানে কমিটি আছে, সামান্য কিছু লোক আছে। এইখানে এনসিপি তো একটা মারাত্মক ভুল করছে। এনসিপি জামাতের সাথে যে তারা যে কাজটা করছে, তারা একটা যুদ্ধাপরাধীর দল, যে দলটা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে অ্যাক্টিভলি কাজ করছে। এবং সেইখানে তারা বলে যে তারা ছিল না, তারা মানে সেই সময় অনেকে ছোট ছিল, এই ছিল সেই ছিল, কিন্তু সেই দলটা তো যুদ্ধাপরাধীর দল। তারা তো অ্যাক্টিভলি পাকিস্তানি হানাদার বাহিনীকে সহায়তা করছে, তাদের আলবদর বাহিনী করছে। তারপরে তারা রাজাকার হয়েছে, পিস কমিটির মধ্যেও ছিল, মুসলিম লীগও ছিল। এখানে শুধু যে একমাত্র জামাতে ইসলামী ছিল তা তো না, অনেক জায়গায় মুসলিম লীগ ছিল, নেজামে ইসলামী ছিল, বিহারিরা ছিল। সেরকম একটা দলের সাথে এনসিপি, যেটা এক সময় ধরা হইতো যে বাংলাদেশের এই আগস্ট মাসে আমরা মনে করতাম গণমানুষের যে আকাঙ্ক্ষা, ডিক্টেটরকে, শেখ হাসিনাকে উৎখাত করে একটা গণতান্ত্রিক রাষ্ট্র, একটা সেকুলার রাষ্ট্র যেখানে সবার সমান অধিকার আছে, তারা সেইটাই কাজ করবে। কিন্তু তারা পলিটিক্যাল পার্টিগুলো কখনো বিএনপির দিকে যায়, কখনো জামাতে, শেষ পর্যন্ত জামাতে গেল। এখন লোকে তো বলে যে তারা জামাত ছিল, তারা অরিজিনালি শিবির শিবির ছিল, ঝাঁকের কই ঝাঁকে মিশে গেছে। এটা কিন্তু এনসিপির জন্য
একটা অশনি সংকেত। অ্যাকচুয়ালি তাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। যারা এই মানে এই সেকুলার ধারণায়, এই যে আপনার মৌলবাদী ধারণার বাইরে ছিল, সেই সব মেম্বাররা, সেন্ট্রাল মেম্বাররা এনসিপির, তারা কিন্তু একে একে বের হয়ে আসছেন, কেউ স্টেটমেন্ট দিচ্ছেন, ধীরে ধীরে বেরিয়ে আসছেন। তারা হয়তো একসময় একটা দল করবেন বা নাও করতে পারেন, কিন্তু তারা এটা থেকে ডিস অ্যাসোসিয়েট করে ফেলছেন। এটাই হচ্ছে রিয়ালিটি। মানে তার মানে আপনি এনসিপির তেমন কোনো সম্ভাবনাময় রাজনৈতিক ভবিষ্যৎ দেখেন না? না, আমি দেখি তো নাই। এটা মনে করি যে এটা বিলোপ হয়ে গেছে বাংলাদেশের রাজনীতিতে। এনসিপির ভূমিকা রাখার যে এবিলিটি যেটা ছিল, প্রথমত তারা দল করছেন একটা, এই দলে ডক্টর ইউনূস তাদের পরামর্শ দিয়েছেন। তারা সোশ্যাল ফোর্স হিসেবে থেকে যে কাজটা করতে পারতেন, যে প্রধান কাজ ছিল যে দুর্নীতি মুক্ত করা, প্রধান কাজ ছিল বৈষম্য মুক্ত করা, প্রধান কাজ ছিল যে আমাদের সমাজে যে অনিয়ম আছে, অনাচার আছে, এগুলির বিরুদ্ধে তারা কিন্তু একটা পাওয়ারফুল শক্তি হয়ে দাঁড়াতে পারতো। সেখানে তাদের এই রাজনৈতিক দল করার প্রয়োজনীয়তা ছিল না। এটা আমি আগেও বলছি, আমি এখনো মনে করি কি ইট ওয়াজ এ সিরিয়াস মিস্টেক। তারা নয়া বন্দোবস্তর কথা বলেন, ইনসাফের কথা বলেন, খুব ভালো কথা। নয়া বন্দোবস্ত কি এই যে ভোটের সিট ভাগাভাগি করা? এই ভাগাভাগি তো শেখ হাসিনা করছে। শেখ হাসিনা তার যে দলীয়, তার যে 14 দলের এর সাথে মিলেমিশা এই সিট তাকে দিলাম, ওই সিট ওনাকে দিলাম, ওই সিট, আমরা তো এটা দেখছি। ঠিক শেখ হাসিনার আদলেই কিন্তু এই এই সিট ভাগাভাগি হচ্ছে। বিএনপিও ভাগাভাগি করতেছে। এই যে ট্র্যাডিশন থেকে বেরিয়ে আসা উচিত ছিল, পরিবারতান্ত্রিক রাজনীতি থেকে বেরিয়ে আসা উচিত ছিল, যেটা যেটা এই ছিল এনসিপির, কিন্তু সেরকম একটা প্রতিশ্রুতি ছিল জনগণের সাথে যে পরিবারতান্ত্রিক রাজনীতি থেকে তারা বেরিয়ে আসবে। তারা এই ধর্মভিত্তিক রাজনীতির কথা তো তারা কখনো বলে নাই। তাদের সকল কর্মকাণ্ড ছিল একটা ইনসাফ, সোশ্যাল জাস্টিস প্রতিষ্ঠা করা। সেই জন্যই কিন্তু সকল লোক কিন্তু তাদেরকে, জনগণ কিন্তু তাদেরকে সাপোর্ট দিয়েছিল। কিন্তু এখন আমরা কি দেখলাম? আমরা কিন্তু হতাশ অ্যাকচুয়ালি। জি, আমরা আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি। আমি শেষ অন্য একটা প্রসঙ্গ নিয়ে আপনার সঙ্গে একটু শুনতে চাই। সেটা হলো গিয়ে, আপনি লক্ষ্য করেছেন যে বেগম খালেদা জিয়ার শেষকৃত্যকে কেন্দ্র করে আমাদের পার্শ্ববর্তী দেশগুলো থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা দেশে এসেছেন। এবং আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি বলতে আমি মনে করি যে এস জয়শঙ্কর, ভারতের পররাষ্ট্রমন্ত্রী। উনি কেবলমাত্র আমাদের এই সাবকন্টিনেন্টের জন্য নয়, এই মুহূর্তে পুরো বিশ্বের জন্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি এর মধ্যে এসেছেন। এবং এই সফরটা কি রাষ্ট্রীয় সফর ছিল? আমার তা মনে হয় না। কারণ রাষ্ট্রীয় কোনো কর্মকর্তার সঙ্গে ওনার কোনো দেখাও হয়নি। উনি, আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ওনার দেখা হয়নি, আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে উনি দেখা করেননি। উনি এসেছেন তারেক রহমানের কাছে তার মায়ের জন্য শোক বার্তা, ভারতের শোক বার্তা বা আনুষ্ঠানিক শোক বার্তা উনি দিয়েছেন। উনি চলে গেছেন সহমর্মিতা জ্ঞাপন করার পর। এগুলো আসলে কি ইঙ্গিত করে? এটা মোটা দাগে যেটা বোঝায় যে ডক্টর ইউনূসের সরকারের প্রতি ভারত সরকারের আস্থা নেই। সেই জন্য তারা ডেলিবারেটলি ডক্টর ইউনূসের সাথে দেখা করেননি, জয়শঙ্কর সাহেব, এবং আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা। আহ, এখানে গেম ওভার দ্য গেম বা গেম বিটুইন দ্য গেম, এরকম একটি গেম চলছে, খেলার ভেতরকার খেলা। আমরা যেটাকে সাংবাদিকরা সহজ ভাষায় বলি খবরের পেছনের খবর। মঞ্জু ভাই খুব সহজ করে যদি বলি, আপনার কথাটা শুনে আমার মনে হলো গেম ওভার দ্য গেম। আমরা বাংলায় এটা বলতে পারি কিনা যে শেরের উপর সোয়াশের, অথবা অথবা চালের উপরে চাল, এটা সহজ বাংলায় বলতে পারি কিনা? না, সেটা বলতে পারি না, কারণ সেটা হলো শেরের উপর সোয়াশের, মানে হচ্ছে যে আপনি যতটা ক্ষমতাবান তার চেয়ে আর একটা ক্ষমতাবান আপনার উপরে সাওয়ার হচ্ছে, এরকম। আর এটা হচ্ছে যে খেলা হচ্ছে, পাবলিককে বোঝানো হচ্ছে যে খেলা হচ্ছে এক ধরনের খেলা, ফুটবল খেলা। সেই ফুটবল খেলার ভিতরেই আপনার কূটনীতি খেলা হচ্ছে, ব্যাপারটা এরকম। মানে এক খেলার ভিতরে আর এক খেলা হচ্ছে। যেমন ধরুন, তারেক রহমান ভারতের কূটনীতিকদের সাথে লন্ডনে বৈঠক করেছেন। বাংলাদেশে আপনার ভারতের যে রাষ্ট্রদূত, হাই কমিশনার, তিনি বিএনপির নেতাকর্মীদের সাথে বসেছেন। এই মর্মে যে বাজারে খবরটি প্রকাশ হচ্ছে, এর কিন্তু কোনো প্রমাণ কারো হাতে নেই।
কোনো এজেন্সির কাছে নেই কিন্তু যে প্রমাণ। কিন্তু যদি আপনি এটি বাজারে ছেড়ে দেন যে ভারত তারেক রহমানকে কয়েকটি শর্ত দিয়ে বাংলাদেশে আসার ব্যাপারে গ্রিন সিগন্যাল দিয়েছে, তাহলে এর ইম্প্যাক্ট কোথায় গিয়ে পড়ে? প্রথম প্রশ্নটিই ওঠে, তাহলে কি ভারত আওয়ামী লীগের উপর থেকে তাদের সমর্থন তুলে নিচ্ছে? তাহলে কি ভারত শেখ হাসিনাকে যে এতদিন আগলে রেখেছে, তাহলে কি এবার তাকে রিলিজ করে দেবে? বাংলাদেশে কি ফেরত পাঠাবে? তাহলে কি ভারত আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায়ন করার জন্য যে নেপথ্য চেষ্টা করছিল সে জায়গা থেকে সরে গেল? এইরকম তিনটি প্রশ্ন, এরকম একাধিক প্রশ্ন কিন্তু উঠবে। এই প্রশ্নগুলোর ভেতরে আবার যখন জয়শঙ্কর সাহেব 4 ঘন্টার একটি ঝটিকা সফরে আসলেন ফুনারেলে অংশ, এই শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য, তিনি এসে যে ছোট ছোট কয়েকটা ঘটনা ঘটালেন, সেই ঘটনাগুলোও কিন্তু অন্যরকম একটি ইঙ্গিত দেয়। আপনি যে সন্দেহটি করছিলেন যে ভারত কি তাহলে তার কেবলা বদলাচ্ছে বা তার মিত্র বদলাচ্ছে, বা ভারত কি মেনেই নিচ্ছে যে যেহেতু আওয়ামী লীগের পক্ষে এই মুহূর্তে ক্ষমতায় ফিরে আসা সম্ভব না, সেহেতু বিএনপি হচ্ছে সেকেন্ড বেস্ট অপশন, একটি গণতান্ত্রিক দল, এরা আসলে অন্তত পক্ষে জামাতের নেতৃত্বে যে রেডিকালরা ক্ষমতায় আসার ভয় ছিল সেটি থাকবে না। তো এটা ভারতের পক্ষে এই সম্ভাবনার পেছনে বাতাস দেওয়ার চিন্তাটা হতেই পারে যে ঠিক আছে, যেহেতু আওয়ামী লীগ থাকছে না, সেহেতু বিএনপি কে মন্দের ভালো হিসাবে বিবেচনা করে বিএনপি কে দিয়ে জামাত তথা ইসলামিস্টদের ক্ষমতায় আরোহণটাকে আপাতত ঠেকিয়ে রাখা যায় বা বন্ধ করা যায়। এই যে গেমটা, এই গেমটারও কিন্তু কোনো প্রমাণ বা কোনো সূত্র কারো কাছে নেই, সবই কিন্তু অনুমান নির্ভর বা আপনার কি বলবো পূর্বাভাস নির্ভর, বা একটার সঙ্গে আর একটা যে লিঙ্ক আপ, সেই লিঙ্ক আপ থেকে নির্যাস বের করার চিন্তা নির্ভর। এইখানে আমি আপনাকে দুটি তথ্য দিই। একটি হচ্ছে যে জয়শঙ্কর সাহেব খুব ইজিলি প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে একটা হাই হ্যালো করতে পারতেন, কারণ তিনি পাশের রুমে বসেছিলেন। সংসদ ভবনের যে রুমটাতে তারেক জিয়ার সঙ্গে জয়শঙ্করের এই যে আপনার শোক বার্তা বিনিময় হলো, কথা হলো কয়েক মিনিট, 7 মিনিট মতো কথা হলো, এই রুমটার পাশের রুমেই ছিলেন কিন্তু মোহাম্মদ ইউনূস, তার সাথে আরো দুজন ছিলেন, এবং তিনি খলিলুর রহমান সাহেবকে দায়িত্ব দিয়েছিলেন যে একটি সংক্ষিপ্ত মিটিং অনুষ্ঠিত করার ব্যাপারে, নিদেন পক্ষে একটি ফটো সেশনের ব্যাপারে। খলিলুর রহমান সাহেব সেটি জয়শঙ্কর সাহেবের কাছে ব্যক্তও করেছিলেন। জয়শঙ্কর বিষয়টিকে আমলে নেননি। এই যে আমলে নেননি, এটিও কিন্তু কোনো প্রমাণিত সত্য না। আবার তিনি যে বৈঠক করেননি, এটি কিন্তু প্রমাণিত সত্য। তিনি মোহাম্মদ ইউনূসের সঙ্গে ছবি তোলেননি, মানে বৈঠক করেননি, কথা বলেননি, হ্যান্ডশেক করেননি, এটি প্রমাণিত সত্য। তাহলে কেন করলেন না? আমরা যদি আগের গুলোকে ধরে নিই যে ভারত এইভাবে সেকেন্ড অপশনটাকে চয়েস করছে বা একেবারেই নিদেনের কাণ্ডারি হিসেবে বিএনপি কে বেছে নিচ্ছে, তারেক রহমানকে গ্রিন সিগন্যাল দিচ্ছে কয়েকটি শর্ত দিয়ে, তাহলে কিন্তু জয়শঙ্কর সাহেবের এই আচরণটা তার সাথে কিন্তু মেলে না। জয়শঙ্কর সাহেবের এই আচরণটা একেবারেই মেলে না। আবার এই জয়শঙ্কর সাহেব কিন্তু ইউনূসের সাথে কথা না বললেও লবিতে হঠাৎ করে তার সঙ্গে আসিফ নজরুল সাহেবের দেখা হয়ে যায়, খলিলুর রহমান সাহেবের সাথে দেখা হয়, সেখানে তিনি হ্যান্ডশেক করেন, একটা দুটো কথা বলেন, এই পর্যন্ত। এরপরে যখন জামাতের আমিরের সাথে কথা হচ্ছে, জামাতের আমির সেটিকে মিডিয়ায় প্রচার করছে যে আমাদের সাথে যে কথা হয়েছিল ভারতীয় পক্ষের অনুরোধে আমরা সেটি গোপন রাখতে চাইছি, ভারতীয় প্রতিপক্ষ আমাদেরকে সেটি প্রকাশ করতে নিষেধ করেছে। কিন্তু যেটি প্রকাশিত হচ্ছে সেটি হলো যে জামাতের আমির একটি লিখিত বক্তব্য বা লিখিত বিষয় জামাতের পক্ষ থেকে জয়শঙ্কর সাহেবকে দিতে চেয়েছিলেন, জয়শঙ্কর সাহেব সেটা নেননি, কারণ এটি প্রোটোকলের মধ্যে পড়ে না। এটি যে কূটনৈতিক ডিপ্লোম্যাটিক যে লেনদেন, ডিপ্লোম্যাটিক লেনদেনটায় এই ধরনের চিঠি বা এই ধরনের আবেদন বা এই ধরনের অভিব্যক্তি ডিপ্লোম্যাটিক চ্যানেলে পাঠাতে হয়, হাতে হাতে কেউ এটা রিসিভ করে না। এই বিষয়টি তাকে স্মরণ করিয়ে দিয়ে তিনি সসম্মানে তার সাথে বৈঠক শেষ করেছেন 1 মিনিট সামথিং সেকেন্ড। তো এই তিনটি ঘটনাকে নিয়ে যদি এখন বাংলাদেশে ঘোলা করা হয়, গুবলেট পাকানো হয়, অনেক কিছু কিন্তু এখান থেকে বের হয়ে আসবে। কিন্তু সত্য যেটা, ঘটনা পরম্পরায় যেটি মানে আভাস পাওয়া যাচ্ছে, সেটি হলো যে ভারতের যে ইনক্লুসিভ নির্বাচনের দাবি, সেই জায়গা থেকে ভারত সরেনি।
2 নম্বর হচ্ছে ভারত তারেক রহমানকে যদি গ্রিন সিগন্যাল দিয়েই থাকে, সেইটি স্থায়ী কোনো কিছু না, সেটি হচ্ছে অপশনাল, এবং সেটি ফর দ্য টাইম বিং। তারেক রহমানের পরবর্তী পদক্ষেপ কি কি হবে সেটার উপরে নির্ভরশীল। যদি তারেক রহমান আজকে যেমন জামাতের সাথে গাঁটছড়া বেঁধে বসলেন, কালকেও যদি এরকম করেন, পরশুদিনও যদি এরকম করেন, আপনি দেখবেন 7 দিন পরে ভারতের এই যে ভূমিকাটা তারেক রহমানকে নিয়ে, এটি কিন্তু আবার বদলে গেছে, যেতেই পারে। রাজনীতিতে শেষ কথা তো নেই। এখন এইরকম অবস্থায় তারেক রহমান যে ভারতের বক্তব্য বা ভারতের শর্ত হুবহু পালন করবেই, আমি এটা বিশ্বাস করি না। তিনি করবেন না, পারবেন না করতে, জামাতের চাপে পারবেন না। এবং যখন পারবেন না, তখন ভারতের যে গ্রিন সিগন্যাল বা ভারতের যে আপনার যে আশীর্বাদের হাত তার মাথার উপরে, সেটিও থাকবে না। সেটি হবে রাজনৈতিক আরেকটা নতুন ফ্রন্ট খুলে যাওয়া। ওকে, আপনি সবসময়ই বলে এসছেন যে 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে না। আপনি কি স্টিল আই এম টাফ। আপনাকে যখনই আমার অতিথি পাই, প্রথমে আমি আপনাকে এই জিজ্ঞাসাটা করি, কেন আপনি এখনো অটল আছেন? আজকে যদি আমি বলি, আপনি যেমনটি বলছিলেন শুরুতে যে আর মাত্র 5 সপ্তাহ বাদে নির্বাচন, কিন্তু বাংলাদেশের সমাজের কোথাও এরকম কোনো চিহ্ন বা এরকম কোনো লক্ষণ দেখা যাচ্ছে না যে নির্বাচন হতে যাচ্ছে মাত্র 5 সপ্তাহ 6 সপ্তাহ পরে। জনগণের ভেতরে কোনো রকম সাড়া শব্দ নেই। শুধুমাত্র কয়েকটি দল, শুধুমাত্র 4টি-5টি দল, তাদের ভেতরে কেনা বেচা হচ্ছে, তাদের ভেতরে লেনদেন হচ্ছে, কে কোনটা ছাড়বে কে কোনটা ধরবে, এইসব হচ্ছে। এর সাথে যদি আপনি যোগ করেন যে নির্বাচনের জন্য যে বিশাল কর্মযজ্ঞ হয় প্রশাসনের ভেতরে, নির্বাচন কমিশনের, তো সেই কর্মযজ্ঞের কোনো কিছুই কিন্তু দৃশ্যমান হচ্ছে না। তারপরে ধরুন আপনি টেকনিক্যাল দিক, যে নির্বাচন কমিশন যখন তফসিল ঘোষণা করে, তফসিল ঘোষণা করার পরে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে এই যে ইয়েদের নিরাপত্তা, আপনার প্রার্থীদের নিরাপত্তা বিধান সহ নির্বাচনী যাবতীয় কর্মকাণ্ড একমাত্র সোল এজেন্সি থাকে হচ্ছে নির্বাচন কমিশনের কাছে, সরকারের কাছে না। কিন্তু এখন পর্যন্ত সবকিছু কিন্তু সরকারই নিয়ন্ত্রণ করছে, ইন্টারিম সরকার নিয়ন্ত্রণ করছে। এটাতেও আপনার মনে হবে যে নির্বাচন কমিশনকে বলা হয়েছে একটা ঘোষণা দিতে, তফসিল দিতে, নির্বাচন কমিশন তফসিল দিয়ে বসে আছে। এরপরে ধরুন যে নির্বাচন কমিশন যখন দাবি করেছিল যে এই অমুককে অমুককে, নির্বাহী বিভাগের অমুককে অমুককে নির্বাচন কমিশনার হিসাবে আমাদেরকে এখানে নিয়োগ দিতে হবে, সেনাবাহিনীকে আমাদের এখানে ডিপুট করতে হবে, বিভিন্ন বাহিনীকে ডিপুট করতে হবে, এবং প্রতিটি, বিশেষ করে ওয়াকার সাহেব ডিক্লেয়ার দিয়েছিলেন যে প্রতিটি কেন্দ্রে 3 বাহিনীর প্রধান, 3 বাহিনীর সদস্যরা থাকবে, যেটি বাংলাদেশের প্রেক্ষাপটে সম্ভব না। আপনি যদি 4,000 5,000 আপনার ভোট সেন্টার ধরেন, আপনার ভোটদান কেন্দ্র ধরেন, তো সেই জায়গাটায় আপনি এতগুলো সেনা, নৌ, বিজিবি, পুলিশ আপনি মোতায়েন করতে পারবেন না, এইরকম স্টক আপনার হাতে নেই। সুতরাং এইসব জিনিস বিবেচনা করে একটি মোটা দাগে যে কোনো লোক বলতে পারে যে নির্বাচন হতে যাচ্ছে 12 তারিখে, এইটি শুধুমাত্র কয়েকজন ব্যক্তি জানে। এর বাইরে এর কোনো যথাযথ প্রয়োগ বা কর্মকাণ্ড এগোচ্ছে এরকম কেউ কিন্তু বলতে পারবে না। সুতরাং নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে না, নির্বাচন পেছোচ্ছে, পিছিয়ে সেটা জুনে হতে পারে, এপ্রিলে হতে পারে, মার্চে হতে পারে, কিন্তু ফেব্রুয়ারিতে হচ্ছে না, আমি এখনো বলছি। জি, ক্লিয়ার। আমরা দেখলাম যে বিএনপি এবং জামায়াত তারা বেশ কথা চালাচালি করছিলেন, মানে পরস্পর পরস্পরকে আক্রমণ করছিলেন, কিন্তু তারেক রহমানের গত 2 দিনের যে বৈঠক, যে বক্তব্য আমরা দেখলাম, এতে করে কি তারা এই যে শত্রু শত্রু খেলা কিন্তু অন্তরালে বন্ধুত্ব, এই প্রক্রিয়ায় অগ্রসর হচ্ছেন? এইটা আসলে এক কথাই বলে দেওয়া যায় যে বিএনপি জামাতের অস্তিত্ব ছাড়া বিএনপির অস্তিত্ব নেই, বিএনপির অস্তিত্ব ছাড়া জামাতের অস্তিত্ব নেই। এই দুইটি দল আপনি সারাদিন যদি ঝগড়াঝাটি করে, সারাদিন যদি একে অপরের উপরে হামলা করে, তারপরে একে অপরকে খুন করে, জখম করে, গালাগালি করে, বাতিল ঘোষণা করে, কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে রাত্রে কোনো এক সময় তারা এই সারাদিনের সমস্ত ঘটনাগুলোকে ভুলে যেয়ে তারা আবার এক টেবিলে বসবে, কারণ একে অপরকে ছেড়ে তারা, তাদের আসলে অস্তিত্ব নেই। বিএনপির যে রাজনৈতিক ইস্যু, রাজনৈতিক একটা তো কোনো প্রতিটা দলের একটা করে মূল ইস্যু থাকে,
যে আমরা গণতান্ত্রিক দল, আমরা গণতন্ত্র কায়েম করব, বা আমার বলতে পারে যে আমরা ইসলামিস্ট দল, আমরা দেশে ইসলামী শরিয়া কায়েম করবো, এটি একটি ইস্যু। তো সেরকম বিএনপির একটি মাত্র ইস্যু, যে ইস্যুটা জামাত ব্যবহার করে, সেটি হলো যে এন্টি আওয়ামী লীগ, এন্টি ইন্ডিয়া সেন্টিমেন্টের যে লোকজন, তাদেরকে একটা মোটামুটি ঘোল খাইয়ে বা মুখোশ টুখোশ পরিয়ে, একটা চশমা পরিয়ে তাদেরকে গণতান্ত্রিক দল হিসেবে নিজেদেরকে জাহির করা। ঠিক একই কাজ কিন্তু জামাত করে। তো আপনি যখন দুটো এক কাজ, সেম কাজ যখন দুটো পার্টি করবে, তাহলে ওই দুটো পার্টিকে তো আপনি আলাদা করতে পারবেন না। আপনি একটি ফুটবল ম্যাচে 22 জন প্লেয়ার যদি একটা দিকের গোল পোস্টে বল নিয়ে যায়, সেটি তো খেলা হলো না, সেটি তো পাতানো ম্যাচ হলো। তো আপনি যখন বিএনপি এবং জামাত একই দুটি রকম ইস্যু, ভারত বিরোধিতা এবং আওয়ামী লীগ বিরোধিতা, এটি হলো মূল পুঁজি। আর তারপরে হচ্ছে সেকেন্ড পুঁজি হচ্ছে যে বিএনপি বলছে আমরা গণতন্ত্র কায়েম করব, জামাত বলছে আমরা আইনের শাসন কায়েম করব, সৎ লোকের শাসন কায়েম করব। এই দুটোর ভিতরে তেমন কোনো মৌলিক পার্থক্য নেই। কিন্তু এই দুটো দল যেভাবে বিকাশ হয়েছে, একটি দল ক্যান্টনমেন্টে জন্ম নিয়ে আরেকটি দল সেই দলের ছত্র ছায়ায়, তো সেই জায়গা থেকে যত ঝগড়াঝাটি করুক, আপনি এদেরকে যে আপন মায়ের পেটের দুই ভাই, তারেক রহমানের যে এই বক্তব্যটি অনেক মাস আগের যে উনি দিয়েছিলেন, এর থেকে কিন্তু আপনি সরতে পারবেন না। তারেক রহমানও সরতে পারবে না, জামাতের আমিরও সরতে পারবে না। জি, এটি হলো বাস্তবতা। জি। এখন বিএনপি এইবার যে পরিস্থিতির মুখোমুখি হলো, ধরেন তারেক রহমান দেশে ফেরত না আসলে বিএনপি অস্তিত্বহীন হয়ে যেত। তিনি যেভাবেই হোক ব্যাক করতে তো পেরেছেন। তো এ থেকে বিএনপির কিছু শিক্ষা নেওয়ার কি আছে? না, শিক্ষা নেওয়ার তো অনেকেই আছে। আপনার অনেকেই বলছে যে বিএনপি, তারেক রহমান 17 বছর দেশের বাইরে থেকে একটি গণতান্ত্রিক সোসাইটিতে বসবাস করে তিনি তার জেস্চার চেঞ্জ করেছেন, মঞ্জু তার ভাই, গণতান্ত্রিক আমি মূল্যবোধ। আমি আমি জামাতের সঙ্গে বিএনপি সম্পর্কের প্রেক্ষাপটে বলেছি, গত 17 মাসে যেভাবে করে জামায়াত মাথাচাড়া দিয়েছে এবং বিএনপিকে একেবারে গ্রাস করেই ফেলেছে। সো সো সেই বিষয়টি যে জামায়াতের হাতেই যে বিএনপির মৃত্যু বা বিএনপির ধ্বংস, এটি বিএনপি কোনোভাবে বিশ্লেষণ করতে পারে কিনা? বিশ্লেষণ করতে পারে, কিন্তু এখান থেকে বেরোতে পারবে না, বেরোনোর রাস্তা নেই। আপনি যখন মানে ছিপ, আপনি যখন ফাতনা টোপ সহ গিলে ফেলবেন, তখন হয় আপনার ঠোঁট কেটে ওটা বের করতে হবে, পেট কেটে বের করতে হবে, আদারওয়াইজ আপনাকে ধরা দিতে হবে। আপনি আর ওখান থেকে পরিত্রাণ পাবেন না, আপনি অলরেডি গিলে ফেলেছেন। বিএনপি গত 17 মাসে জামাতের যে ভূমিকা, সেই ভূমিকা প্রতিদিন প্রতি মুহূর্তে সেগুলো মেনে নিয়েছে, প্রতিবাদ করেনি। প্রতিবাদ যেখানে যেখানে করেছে সেখানে সেখানে টিকতে পারেনি, প্রতিবাদ করে জয়ী হতে পারেনি। সুতরাং জামাতের যে এখন প্রায় 90% প্রশাসন জামাত নিয়ন্ত্রিত সরকারের, সেই বাস্তবতাটা বিএনপিকে মেনে নিতে হচ্ছে। পাশাপাশি ভারত যদি সত্যি সত্যিই বলে থাকে যে জামাতকে কাউন্টার করে আপনারা ক্ষমতায় আসবেন বলেই আপনাদেরকে আমরা গ্রিন সিগন্যাল দিচ্ছি এবং আপনার উপরে আমরা ভরসা রাখছি, যদি এটি বলে থাকে, সেটিও তারেক রহমানের পক্ষে করা সম্ভব হবে না। কারণ যদি জামাত বুঝে ফেলে যে বিএনপি এককভাবে বিশাল সংখ্যক আসন নিয়ে জয়ী হচ্ছে, এমন ভাবে জয়ী হচ্ছে যাতে করে জামাত তার কোনো আইন বিএনপিকে দিয়ে পাশ করাতে পারবে না। ধরুন জামাত পেল 30টি আসন, আর বাকি 270টি আসন বিএনপি বা অন্যান্যরা পেল, তাতে করে জামাতের কোনো আইন বা অনুরোধ বিএনপি পাশ করবে না। বিএনপি একক সিদ্ধান্তে সংসদে অনেক কিছুই করতে পারবে। এরকম অবস্থা যদি চিন্তা করে জামাত, যেরকম অবস্থা হতে পারে, তাহলে জামাত এমনকি আওয়ামী লীগকে ফিরিয়ে আওয়ামী লীগের সঙ্গে জোট গঠন করার ব্যাপারেও উদ্যোগ নিতে পারে, যেটি বিএনপি চিন্তাও করতে পারছে না। জামাত পারে না এমন কোনো কাজ রাজনীতিতে এই মুহূর্তে নেই। আমি আবারও রিপিট করছি কথাটা, জামাত যদি টের পায়, বুঝতে পারে যে বিএনপি জামাতকে ল্যাং মেরে এককভাবে সংসদে দাঁড়িয়ে ছড়ি ঘুরাবে, তাহলে জামাত প্রয়োজন হলে আওয়ামী লীগকে উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আওয়ামী লীগের সঙ্গে জোট করে বিএনপির এগেনস্টে তারা নির্বাচন লড়বে, এবং জামাত চাপ দিয়ে এই নির্বাচনটাকে পিছিয়ে নিয়ে যাবে আরো 2 মাস 3 মাস। বুঝতে পেরেছি।
তো এখন কি দাঁড়াচ্ছে তা আজকে যেই জামায়াতে আমিরের সঙ্গে তারেক রহমানের যে বৈঠক হলো, তারা ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন, তারা কি সেটি জাতীয় সরকার নিয়ে আলাপ করেছেন নাকি নির্বাচনের আসন ভাগাভাগি নিয়ে কথা বলেছেন? হ্যাঁ, এখন এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি যে কথাটি বললাম সেইটি যদি জামাতের চিন্তা ভাবনা হয় সত্যি সত্যি, তাহলে তারেক জিয়া আসলে একটি বিশাল ফাপড়ে পড়েছেন। তিনি আটকে গেছেন ফাঁদে। এক হচ্ছে ভারতের চাপ, দুই হচ্ছে দলের ভেতরকার চাপ, দলের ভেতরকার প্রত্যাশা তার উপরে। দলটা তো ভাঙো ভাঙো অবস্থা, তাই তো? এই অবস্থায় তার উপরে প্রত্যাশা দলটাকে টিকিয়ে রাখা, দলটাকে ১ নম্বরে নিয়ে যাওয়া, ক্ষমতায় যাওয়া। ১৭ বছর ধরে বিএনপির হাজার হাজার নেতাকর্মী অপেক্ষা করছে ক্ষমতায় যাওয়ার জন্য। তো ৩ হচ্ছে জামাতের চাপ, অভ্যন্তরীণ প্রচন্ড রকম চাপ। তো এই ৩টি চাপ মোকাবেলা করা তারেক জিয়ার পক্ষে সম্ভব হবে বলে আমি অন্তত এই মুহূর্তে বিশ্বাস রাখতে পারছি না। এই জন্য তারা বিকল্প হিসাবে এটি চিন্তা করতে পারে, সেটি হলো জামাতকে সরাসরি প্রতিদ্বন্দ্বী না বানিয়ে জামাতের সাথে একটি অ্যালায়েন্সের মতো করে আমরা উভয়ে ভাগাভাগি করে ক্ষমতা যেতে পারি কিনা, এটি আমাদের উভয়ের জন্য কিন্তু নিরাপদ। সেই জন্য আপনি যে কথাটি তুললেন এটি হচ্ছে গুরুত্বপূর্ণ, যে তারা নির্বাচনটাকে পিছিয়ে দিয়ে বা নির্বাচনটাকে বাতিল করে একটি জাতীয় সরকারের মডেলে বা একটি পাতানো বা বৈঠকি আমরা আমরা এই মর্মে সম্মত হইলাম। হ্যাঁ, দেশের টাকা পয়সা খরচ করার দরকার নেই, এত এত কোটি কোটি টাকা খরচ করার দরকার নেই, টাকাগুলো দেশের থাকুক, আমরা এইভাবে আসন বন্টন করে একটি সরকার গঠন করতে চাই। এবং সেই জন্য আমাদের জনসমর্থন এইভাবে আমরা প্রমাণ করব যে আমাদের এই বক্তব্যের পেছনে আমাদের এই জনসমর্থন রয়েছে। তো সেটি যদি হয়, সেটিকে না করার ক্ষমতা আবার ডক্টর ইউনূসের নেই, ডিপ স্টেটের নেই। ডিপ স্টেটও এটা চায়, শুধুমাত্র ভারত চায় না এটা, বা আওয়ামী লীগ চায় না, আওয়ামী লীগের সমর্থকরা চায় না। তো ওদের চাওয়ার না চাওয়ার ব্যাপারটা এদের গুরুত্ব না দিলেও চলবে এরা। তো এই জন্য এই সম্ভাবনাটা হওয়ার সম্ভাবনাটা বেশি। এই যে বিষয়টি, এই যে ষড়যন্ত্রটি, এটি ঘটার সম্ভাবনা বেশি। ডক্টর ইউনূস যখন লন্ডনে গেলেন তারেক রহমানের সঙ্গে দেখা করতে, তখনই কিন্তু এরকম একটি গুঞ্জন আমরা শুনেছিলাম, এখনো মাঝে মধ্যে থেকে থেকে এই গুঞ্জনটি আসে কানে। সেটি হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করে জামায়াত এবং বিএনপি সরকার গঠন করবে। এখন আপনি যেই তরিকা বললেন, সেই তরিকায় কি ডক্টর ইউনূসও থাকবেন রাষ্ট্রপতি এরকম? ডক্টর ইউনূস রাষ্ট্রপতি তখনই হবেন যখন রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি পাবে। সংবিধান সংশোধন করে যে বিষয়টি তারা করেছেন জুলাই ঘোষণা দিয়ে, নাম দিয়ে, সেইগুলো যদি সরকার, আগত সরকার, যে সরকার আসছে সেই সরকার যদি সেগুলো খারিজ না করে, যদি পাশ করার পর যদি সংবিধান সংশোধন হয়ে রাষ্ট্রপতির বর্তমান ক্ষমতা থেকে অনেক বেশি ক্ষমতা রাষ্ট্রপতি পান, তারা যেভাবে উল্লেখ করেছেন, তাহলে ইউনূস রাষ্ট্রপতি হতে চাইবেন। ওকে, এই বর্তমান যে অবস্থায় আছে এই অবস্থায় রাষ্ট্রপতি হতে চাইবেন না। জি। কিন্তু জুলাই সনদের পক্ষে তো বিএনপি নয়। বিএনপি তো এই গণভোটে যে জুলাই সনদ পাশ করার, এটার পক্ষে তো তারা নয়। না, বিএনপি বিপক্ষেও নয়, বিএনপি স্বাক্ষর করেছে। স্বাক্ষর করেছে, কিন্তু তারা হয়তো গণভোটে দিয়ে গণভোট, এই তো এই বর্তমানে যে সংকটটি, এটি হয়তো তারা পার করতে চেয়েছে। তো তারা যখন না, তাদের একটি প্রধান শর্ত ছিল যে গণভোট আগে করা যাবে না। হ্যাঁ, জামাতের শর্ত ছিল গণভোট আগে করতে হবে, তারপরে নির্বাচন করতে হবে। বিএনপি শর্ত ছিল গণভোট আগে করা যাবে না, প্রয়োজন হলে গণভোট এবং জাতীয় নির্বাচন একদিনে করা হবে। ওকে, এটা তো আছেই। এর বাইরে যেই জুলাই সংশোধন, জুলাই সনদ যেটি, সেখানে অনেক কিছুর সঙ্গে বিএনপির একমত নয়। তারা তো প্রকাশ্য ঘোষণা দিয়ে বলেছে তাদের সঙ্গে জালিয়াতি করা হয়েছে, প্রতারণা করা ভালো হয়েছে। কথা, ভালো কথা। আপনি বলছেন যে আমার সঙ্গে জালিয়াতি করা হয়েছে, আমি চেকে লিখেছিলাম ১ লক্ষ টাকা, আমাকে ১০,০০০ টাকা দেওয়া হয়েছে, বাকি Right. শূন্যগুলো কেটে দেওয়া হয়েছে। কিন্তু আপনি ওই টাকাটি গ্রহণ করেছেন, গ্রহণ করে আপনি স্বাক্ষরও করেছেন। না সুতরাং না না, আপনি এখন স্বাক্ষর করার পরে তারা এই বক্তব্য দিয়েছে। স্বাক্ষর করার পরে বক্তব্য দিলে তো সেই বক্তব্যের কোনো ভ্যালু নাই আর। আপনি ওই আপত্তি জানিয়ে, নোট অফ ডিসেন্ট জানিয়ে আপনি যদি স্বাক্ষর করা থেকে বিরত থাকতেন, তাহলে বলা যেতে পারতো যে আপনি এই জিনিসটি মানেন না এবং এটি সংশোধন না হলে আপনি এটি স্বাক্ষর করবেন। আপনি না, অলরেডি স্বাক্ষর করেছেন। তারা বলেছে স্বাক্ষর আমরা যেই কাগজপত্রে স্বাক্ষর আমরা দিয়েছি, কিন্তু পরবর্তীতে যা প্রকাশিত হয়েছে সেটি এক নয়।
ভালো কথা, ভালো কথা যে জালিয়াতি হয়েছে। হুম। হ্যাঁ, জালিয়াতি হয়েছে প্রমাণ হলো, তাহলে আপনি কি করেছেন তার প্রতিবাদে? আপনি কি স্বাক্ষর ফেরত চেয়েছেন, বা আপনি একটি পিটিশন করেছেন? আপনি তো মামলা করতে পারেন যে আমার সম্মতি নিয়ে জালিয়াতি করা হয়েছে। আপনি তো তারা পিটিশন হয়তো করেন। ভাবছে নির্বাচনটি আগে হয়ে যাক, পরে এগুলি আমরা ঠিকঠাক করে নিব নে। সেটাই তারা মনে করছেন যে নির্বাচন হয়ে গেলে আমাদের এই বিষয়গুলো আর সামনে আসবে না, কিন্তু আসবে, কিন্তু আসবে। কারণ এখন পর্যন্ত কেউ কিন্তু আমরা নিশ্চিত নই, বিএনপি জামাত কেউ নিশ্চিত না যে গণভোটটা হওয়ার কতক্ষণ পরে জাতীয় ভোট শুরু হবে, একই দিনে যে হবে, কিভাবে হবে, কোন ব্যালট পেপারটা কিভাবে আসবে, কার কাছে যাবে, কে গণভোটে হ্যাঁ ভোট দিল বা না ভোট দিল, তা সেটার উপরে ডিপেন্ড করে জাতীয় নির্বাচনের ব্যালট পেপার তার কাছে আসবে কিনা। এই যে জটিলতাগুলো আছে, এই জটিলতাগুলো সম্পর্কে এখন পর্যন্ত দুটি দলের কেউ কিন্তু পরিষ্কার কোনো ভাষ্য দেয়নি। হুম। ওকে, এখন বুঝতে পেরেছি এ নিয়ে বেশ তুগলুকি কারবার চারবার চলছে এবং খুবই অস্পষ্টতার মধ্যে নির্বাচন নিয়ে সংশয় বেড়েই গেল আর কি। যাই হোক, এইবার আমাকে একটু একটা জিনিস খুব ইন্টারেস্টিং লাগছে আমার। আপনি দেখেছেন যে নির্বাচনে যে হলফনামায় বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী তার আয় বেড়েছে দ্বিগুণ, এমনকি তার স্ত্রীর সম্পদও বেড়েছে। আপনি যদি দেখেন এই যে জুলাই আন্দোলনের যারা এখন নির্বাচন করছে, আসিফ, তারপরে নাহিদ, এদের সবারই ধরেন তারা ছাত্র ছিল, তাদের তো কোনো জীবিকা নেই। তো এক একজনের 26 লাখ 60 লাখ টাকা, এই টাকা তারা কোথা থেকে পেলো? এক নাম্বার। 2 নাম্বার, এই যে আওয়ামী লীগের আমলে তাহলে তো এরা সবাই ভালোই ছিল। ধরেন আমির খসরু মাহমুদ গত 2 বছরে যদি তার ইনকাম বাড়ে, বিএনপির নেতারা তো ভালোই ছিল, সমস্যাটি কোথায়? মুশকিলটা হলো যে এই যে ঘোষণা, যেটা আপনার সম্পদের ঘোষণা, এই ঘোষণাকে আপনার কানাকড়ি বিশ্বাস করার কোনো কারণ নেই। কোন প্রার্থীর, আমি এখানে আওয়ামী লীগ বিএনপি জামাত ভাগ করছি না, কোন প্রার্থীর বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থায় কোন প্রার্থীর এই যে ঘোষণা, এই ঘোষণা সঠিক না। এই ঘোষণা হচ্ছে তার সম্পদের খুব সামান্য একটি অংশ। যেমন ধরুন যে আপনি জামাতের আমিরের যে স্ত্রীর যে সোনার গহনাগুলো আছে, সেই গহনাগুলোর ভ্যালুয়েশন করা হয়েছে 56,000 টাকা না 60,000 টাকা করে ভরি। তার মানে কি? তার মানে হচ্ছে ক্রয় মূল্য, সেই সময়কার ক্রয় মূল্য। আপনি দেখাচ্ছেন আপনার বর্তমান সম্পদ, আর আপনি আবার বলছেন সেই সময়কার ক্রয় মূল্য। যদি আপনার 10 ভরি হয়, 10 ভরির দাম আপনি ধরছেন 56,000 টাকা বা 60,000 টাকা করে ভরি, এখন বাংলাদেশে ভরি হচ্ছে 2.25 লাখ টাকা করে। ঠিক আছে, আপনি এইভাবে ধরছেন না। তারপরে এই যে যাদের আপনি নাম বললেন, সবার সম্পদ হচ্ছে লাখের ঘরে, কিন্তু আপনি একটু তলিয়ে খোঁজ নিলে দেখবেন যে লাখের ঘরের সম্পদটা এদের হচ্ছে 1 মাসের ইনকাম, এদের বাকি 11 মাসের ইনকাম হচ্ছে কোটির উপরে, এবং সেটা 1 কোটি 2 কোটি না, 100 কোটির উপরে। তো 100 কোটির উপরে একজন সম্পদশালী ব্যক্তি 100 লাখ টাকা দেখায়, বা 80 লাখ 70 লাখ 90 লাখ টাকা তার ওয়েলথ দেখায়, নিট সম্পদ দেখায়। সেই সম্পদের ভিতরে আপনি একটি জমি দেখায়, 10 কাঠা জমি, ঢাকার একটি প্লট দেখায়, সেই প্লটের ক্রয় মূল্য ধরুন আপনার 2,500 টাকা করে কাঠা, ধরুন পাকিস্তান আমলে কেনা। সেই পাকিস্তান আমলের ক্রয় মূল্য আপনি দেখাবেন, 10 কাঠা জমি আছে আপনার ধানমন্ডিতে, আপনার তার দাম মাত্র 2,500 টাকা করে কাঠা। এটা কি সম্ভব? বাংলাদেশে সম্ভব। বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থায় এই জিনিসটাও মেনে নেওয়া হয় যে ক্রয় মূল্য দেখানো হয়। ধরেন তারা যখন এখন বেশি করে দেখাচ্ছে আগের তুলনায়, তাহলে তো তাদের সম্পদ বেড়েছেই, মানে যেই প্রক্রিয়ায়। অবশ্যই সম্পদ বেড়েছে, অবশ্যই সম্পদ বেড়েছে। এখন যারা ভাত খেতে, যারা টিউশনি করে তাদের পেট চলতো, তারা এক বেলার বেশি, 1 মাসে 2 বার বেশি মাংস খেতে পারতো না। আসিফের কথা বলি, বা নাহিদের কথা বলি, বা মাহফুজ আলমের কথা বলি, এদের যে পিএসরা, তারা 3 কোটি 4 কোটি টাকা তসরুপ করে ধরা পড়ছে, তাদের চাকরি চলে যাচ্ছে, পিএসরা। তাহলে তাদের কতশো কোটি টাকা। হুম, তাহলে তারা তাদের কেন একটা মোবাইলের দাম 2.5 লাখ টাকা থেকে 3 লাখ টাকা। তাদের এক জোড়া জুতোর দাম হচ্ছে 1.5 লাখ থেকে 2 লাখ টাকা। আরমানি ছাড়া তারা পোশাক পরে না। তো আপনি এগুলো কোত্থেকে আনবেন? তারা এক এক দিন এক এক রকম গাড়ির ব্র্যান্ড চেঞ্জ করে, সবই নাকি তাদেরকে মানুষ উপহার দেয়। আপনি এমন করে দেখছেন কেন? হ্যাঁ, না, আমি এমন করে দেখছি না। এই যে গিফট গুলো দেয়, সেই গিফট গুলো কেন আপনার সম্পদ না?
এগুলো তো তাই না? গিফট। আপনারা খালি সবকিছুতেই দোষ খুঁজেন। যাই হোক, আমার না একটা জিনিস খুব জানতে ইচ্ছে করছে মঞ্জু ভাই, সেটি হচ্ছে দেখুন, বেগম জিয়া মারা গেছেন, আমি যদিও তারা বেগম জিয়া বলি না, কেন যেন মুখ থেকে বের হয়ে গেল। খালেদা জিয়া মারা গেছেন, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। এরশাদ বিরোধী আন্দোলনে তার নেতৃত্ব নিঃসন্দেহে অবিস্মরণীয়। তিনি বাংলাদেশের ইতিহাসে অবিস্মরণীয় হিসেবে লিখিত থাকবেন, প্রথম নারী প্রধানমন্ত্রী। তারপরে এই যে ইসলামপন্থীদেরকে তিনি শিফনের আড়ালে রেখে কেমন করে তাদের বিকশিত হওয়ার সুযোগ দিয়েছেন, তাই না? এগুলি তো তার নিঃসন্দেহে অর্জনই বলা চলে। কিন্তু বাংলাদেশের গণমাধ্যম সব সময় সবকিছুতে বাড়াবাড়ি করে, এটিকে আপনি লক্ষ্য করেছেন? এখন খালেদা জিয়াকে একদম দেবীতুল্য করার একটা প্রয়াস দেখতে পাচ্ছি। তিনি কি দেবীতুল্য ছিলেন? ধরেন এরশাদ বিরোধী আন্দোলনে তার ভূমিকা নিঃসন্দেহে খুব ভালো ছিল, অনেক বলিষ্ঠ নেতৃত্ব। কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে তার অর্জন, তার সিগনিফিকেন্স কি? বরং আমি তো দেখি যে 91 এর নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে যে গণতন্ত্রের পথে অগ্রযাত্রা, যেই ধাপ, সেটিতে প্রথম কফিনে পেরেক মেরেছিলেন খালেদা জিয়া 15 ফেব্রুয়ারি নির্বাচন করে, রাইট? কিন্তু আমরা এখন তাকে দেবী বানাতে গিয়ে, আপনি দেখেন কেয়ারটেকার গভর্নমেন্ট ধ্বংস করেছে কে? খালেদা জিয়া, রাইট? তিনি 96-তে শুরু করলেন এই 15 ফেব্রুয়ারি নির্বাচন। এরপরে তিনি 2005 সালে এসে কত তরিকা করলেন, ইয়াজউদ্দিনকে শেষ পর্যন্ত তার রাষ্ট্রপতিকে তিনি তত্ত্বাবধায়কের প্রধান বানাতে চাইলেন, কে এম হাসানকে বয়স বাড়িয়ে তত্ত্বাবধায়কের প্রধান, মানে কেয়ারটেকার গভর্নমেন্টটা তো ধ্বংসই করলেন খালেদা জিয়া, যেটি দিয়ে আমরা গণতান্ত্রিক উত্তরণে একটা পথ বাংলাদেশের মানুষ খুঁজে পেয়েছিল। তাকে তার আমলে 64 জেলায় বোমা বিস্ফোরিত হলো, তার আমলে বাংলা ভাইরা মাথা চারা দিল, তার আমলে এই সিপিবিতে হামলা হলো, রাইট? কতগুলো বলবো, বলে তো শেষ করতে পারবো না। কিন্তু তাকে তার যতটুকু প্রাপ্য তাকে সেটুকু দেন, আমি দেই, অবশ্যই আমি তাকে দেই। কিন্তু তাকে এরকম দেবীত্বের জায়গায় নিয়ে যাওয়ার এই যে মিডিয়ার একটা প্রয়াস এখন দেখতে পাচ্ছি, এদের পিছনে নেপথ্যে কি? নাকি এটা আমাদের মিডিয়ার ধরনটাই এরকম, যখন যেদিকে জোয়ার, যখন যেদিকে হাওয়া, ওইদিকে পাল বাওয়া, তাই তো? এটাই কি আমাদের নেচার? তাহলে গণমাধ্যম একটা বিরাট ভয়ঙ্কর কাজ করছে, সবসময় করে। হ্যাঁ, এটা তো একটা দিক আছে যে মিডিয়া গোজ উইথ দ্য উইন্ড। এটা তো একটা সর্বজন বিদিত যে মিডিয়া অবশ্যই উইন্ড মেপে চলে। না না, বাতাস যেদিকে, ঠিক উল্টাটা হওয়া উচিত। মিডিয়া সবসময় হাওয়ার বিপক্ষে যাওয়া উচিত, তাহলে না ব্যালেন্স থাকে। এটা উচিত, কিন্তু কখনো হয় না, আমাদের দেশে হয় না, এটা হয় না। এটা হচ্ছে 1 নম্বর পাপ। 2 নম্বর পাপ যেটা হচ্ছে, সেটি হচ্ছে যে এরা অলওয়েজ আপনার আগামীকাল দেখতে পায়। এই যে আগামীকাল দেখতে পাওয়াটা হচ্ছে একটা মিডিয়ার সম্পূর্ণ মিডিয়া বিরোধী কাজ। মিডিয়ার কাজটা হচ্ছে আজকে নিয়ে ঘটনা, আজকের যে ঘটনা সেইটি নিয়ে চিন্তা ভাবনা করা। আগামীকাল দেখতে পাবে ওরা, ভবিষ্যৎ বক্তারা, বিশ্লেষকরা, গবেষকরা। মিডিয়ার কাজ কিন্তু সেটা না। মিডিয়ার কাজ হচ্ছে বর্তমানে ঘটিত বিষয়বস্তুকে তুলে ধরা, ঘটমান বাস্তবতা বলে যেটাকে আমরা বলি। আজকে ধরুন তারেক রহমান যেদিন দেশে ফিরলেন, সেদিন কয়েক লক্ষ লোকের সমাবেশের বদলে তিনি স্টেট টারম্যাক থেকে নেমে আসলেন, প্লেন থেকে নেমে একটা গাড়িতে উঠলেন, গুলশানে এসে বাড়িতে রেস্ট নিলেন, তারপরে মাকে দেখতে গেলেন, তারপরে বাড়িতে বসে থাকলেন। যদি এরকম একটি ঘটনা ঘটতো তাহলে, এবং খালেদা জিয়া বা বেগম জিয়া মারা যাওয়ার পরে যে হাইপটা হলো, প্রোটোকলের বাইরে যে আপনার সরকারের বিভিন্ন প্রোটোকল ব্রেক করে তাকে যেভাবে সেনাবাহিনীর গার্ড অফ অনার থেকে শুরু করে সেনাবাহিনী তাকে যেভাবে করলো, সেটির একটা উত্তর হতে পারে যে তিনি একজন প্রাক্তন জেনারেলের স্ত্রী। নাম্বার 2 হচ্ছে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী। প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশে আগেও মারা গেছে, অনেক প্রাক্তন প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রেসিডেন্ট তারা মারা গেছেন, কিন্তু এইরকম গার্ড অফ অনার তাদেরকে দেওয়া হয়নি প্রোটোকলের বাইরে। এটা কোনো প্রোটোকলের মধ্যে পড়ে না। তো এই সবকিছু করা হচ্ছে কি জন্য? এই যে জনজোয়ার, মিডিয়া ধরে নিয়েছে এই জনজোয়ারের আর কমতি হবে না, জনজোয়ার ডে বাই ডে বাড়বে, এবং তারেক রহমান হচ্ছে নেক্সট পিএম বাংলাদেশের। সুতরাং আগে ভাগে ইট রেখে দেওয়া, কে কত বেশি তোল্লা দিতে পারে, কে কত বেশি তেল মারতে পারে, সেটার প্রতিযোগিতায় আজকে মিডিয়াগুলোতে আপনি দেখছেন। এটা মিডিয়ার চরিত্র না, ডেফিনেটলি এটা মিডিয়ার চরিত্র না, হওয়া উচিত না। বাংলাদেশের মিডিয়ায় তাই হয়েছে।
আর একটি কারণ হয়েছে যে গত 17 মাস ধরে মিডিয়া যেভাবে ডিপ্রেসড, মিডিয়া ইউনূস সরকারের আমলে যেভাবে মবের শিকার হয়েছে, যেভাবে আক্রমণের শিকার হয়েছে, সেই জায়গায় তাদের নিঃশ্বাস ফেলার জায়গাটা ছিল না। তারা মনে করছে এখন যে তারেক রহমান ফিরে এসছে, বিএনপি এখন আপনার লাইমলাইটে আসবে, বিএনপি এখন গভর্নিং পজিশনে আসবে, সুতরাং আমরা একটা ডেমোক্রেটিক ভাইব পাবো, আমরা একটা ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার পাবো। সেই জন্য তারা বিএনপির পেছনে একেবারে হত্যে দিয়ে লাইন দিয়ে পড়েছে এবং বিএনপির যত খুচরো পাপ ছিল সব তারা ভুলে গিয়ে বিএনপিকে মহান হিসাবে তারা হাজির করছে। এটা ওই একটা ইনসিকিউরিটি থেকে। মঞ্জু ভাই, একই কাজই তো তারা ডক্টর ইউনূস যখন আসলেন একই কাজই তো তারা তখনও করেছিলেন, হ্যাঁ, এবং তখনও করেছে। তখন সময় লাগেনি। তখন অজুহাত দিয়েছে যে আওয়ামী লীগের আমলে ডিপ্রেস ছিলাম, ইউনূস আসলে আমরা নিঃশ্বাস ফেলার সময় পেলাম। এরপর যখন তারা মার খাওয়া শুরু করলো, তখন এখন মনে করছে যে ইউনূস আমলে আমরা মার খাচ্ছি, বিএনপি আসলে আমরা নিঃশ্বাস ফেলার সুযোগ পাবো। আসলে এই দালালি করতে থাকলে কারো আমলেই তারা নিঃশ্বাস ফেলার সুযোগ পাবে না। এটা বাংলাদেশের ট্র্যাজেডি। আমাদের সংবাদপত্রের যারা নেপথ্য নায়ক, তাদের যে এই কুটিলতা, তাদের এই বদমাইশি, এটা বাংলাদেশের ট্র্যাজেডি। এখন সেখানে আপনি দেখেন, আমি তো গত দুদিন ধরে প্রথম আলো ডেইলি স্টারের কভারেজ দেখে আমি স্তব্ধ হয়ে যাচ্ছি যে ধরেন এই দুটো পত্রিকাই তো বাংলাদেশে এখনো সেরা পত্রিকা বলে বিবেচ্য। তো সেই দিক থেকে কোন রকম তাদের কোনো বিবেচনা বোধ কিংবা ধরেন একটা পরিমিতি বোধ তো থাকতে হয়, হ্যাঁ, সেইগুলি তারা মানে একদম ঢালাও ভাবে এটি তো অন্যায়। তারা যেটি করছে শুধু অন্যায় করছে না, আমি বলবো তারা পাপ কাজ করছে। আপনি কি সেটি দেখেন? অবশ্যই দেখি। আপনি ধরুন একটি ঘটনা, যে কয়েক মাস আগে যখন ডক্টর ইউনূস হঠাৎ করে নাটক করলেন পদত্যাগ করার, সবচেয়ে প্রথম রিয়াক্ট করলেন কিন্তু মাহফুজ আনাম সাহেব। তিনি তার পত্রিকায় তার ছবি দিয়ে বিশাল করে লিখলেন, খুব চমৎকার একটি শিরোনামে একটি নিবন্ধ লিখলেন, আপনি পদত্যাগ করবেন না। অর্থাৎ এটি স্টেট ইনফরমেশন, আপনি এই পদত্যাগ না করা ভালো, আপনি পদত্যাগ করলে এই ক্ষতি হবে, ব্যাপারটা এরকম না। স্টেট একটা কমিটমেন্ট বা একটা কমেন্ট, আপনি পদত্যাগ করবেন না। উনি পদত্যাগ করলেন না। তার মানে কি? তার মানে মাহফুজ আনাম সাহেব তার বন্ধু মানুষ, তিনি তার কথাটি রাখলেন, ডক্টর ইউনূস। এখন সেই মাহফুজ আনাম সাহেবের পত্রিকা যখন পড়ানো হচ্ছে, মাহফুজ আনাম সাহেব একাধিকবার ইউনূসের একাধিক ব্যক্তিকে ফোন করেছেন, একাধিক উপদেষ্টাকে ফোন করেছেন, একাধিক দায়িত্বশীল লোকদেরকে ফোন করেছেন, কেউ কিন্তু সাড়া দেয়নি। ইউনূস সাহেব কি জানতেন না যে মাহফুজের প্রতিষ্ঠান পড়ানো হচ্ছে? জানতেন, করেননি। হয়রাজ ওই করার পরের দিন যখন তারেক রহমান এসছেন, যখন মাহফুজ সাহেব তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে গেছেন বা একটা সংবাদ সম্মেলনে গেছেন, তখন তিনি প্রকাশ্যে তারেক রহমান সাহেবকে বিশাল একটা নেতা বানিয়ে ছেড়েছেন, বিএনপিকে বিশাল নেতা বানিয়ে ছেড়েছেন, এবং আক্ষেপ করে বলেছেন যে আমাদের এখন তো, আগে তো খালি কথা বলার স্বাধীনতা ছিল না, এখন তো আমাদের প্রাণের স্বাধীনতাটুকুও নাই। এবং উনি মনে করেছেন যে তারেক রহমান সাহেব তাদেরকে প্রাণের স্বাধীনতাটুকু দিয়ে দেবেন। এই যে নির্ভরতা, এই যে সঙ্গে সঙ্গে পক্ষ বদলে ফেলা, এই যে পক্ষ বদলে ফেলাটা, এইটা হচ্ছে নৈতিকভাবে অনৈতিক কাজ। আমি বাংলাদেশের সেই কারণে এই দুটি প্রধান। প্রকাশ করবেন নাকি প্রকাশ করবেন না, মানে যে হাম করু তো সালা ক্যারেক্টার ডিলা না। আমরা দিল্লির সাথে সম্পর্ক থাকলে তখন আমরা তখন দিল্লি না ঢাকা আপনারা চিল্লাইবেন, হ্যাঁ, তখন দিল্লি আমাদের দাদার বাড়ি, মামার বাড়ি, নানার বাড়ি, এরকম হয়ে যায় নাকি? হ্যাঁ, আর আপনারা যখন দিল্লির যায় সব কিছু চারটা একেবারে বাইর করে দেন, তখন কিছু হয় না। এই যে শফিকুর রহমান হারামজাদা, মূলত দিল্লির সাথে যে কথা হয়েছে সেটা হচ্ছে যে দিল্লিকে উনি অনুরোধ করেছিলেন যে তারেক জিয়া যাতে বাংলাদেশে ফিরে আসতে না পারে সেই বিষয়ে চাপ দিতে, কিন্তু সেই চাপ দেওয়ার জন্য অনেক অনুরোধ করেছে এবং বৈঠক হয়েছে, এটা যাতে দিল্লি যাতে প্রকাশ না করে, তাইলে ওনাদের রাজনীতি শেষ, এগুলো বলে টোলে প্রচুর অনুরোধ করেছেন। কিন্তু যখন দেখলেন যে দিল্লি ওনাদের কথা রাখলেন তারেক সাহেবের কথা, তখনই উনি মুখ ফসকে নাকি বলে ফেলেছেন যে না, আমাদের সাথে তো দেখা হয়েছিল কিন্তু ওরা মানা করেছিল। মূলত উনিই নাকি মানা করেছিলেন, দিল্লির হাত পা চেপে ধরে প্রচুর চাটাচাটি করেছেন চাচায় চাটতে দিল্লি আলাদের ওই যে যা আছে না, এই যে এরকম কিছু আছে না, এগুলো সহ নাকি জিব্বা দিয়ে উঠে ফেলাইছিলেন, জিব্বা দিয়ে পরিষ্কার করে দিচ্ছেন। আর এখন কয় যে না, এটা তো ওরা মানা করেছিল।
এ হারামজাদা, ওরা মানা করেছিল। হ্যাঁ, আমি আপনাদের এর আগেরও একটা দুইটা ভিডিওতে বলেছিলাম যে এই যে এখন যেগুলা দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা বলতেছেন, এগুলো সব রয়ের এজেন্ট। এরা এগুলো সব রয়ের এজেন্ট। এগুলো দেশে থাইকা এগুলা দিল্লি না ঢাকা মানে এটা একটা ভাইব তুলছে যে দিল্লি না ঢাকা, একটু চিল্লাই, বুঝছেন? আর এই ফান্দে পড়ে গেছে আপনার পাইকা এজেন্টরা। এরা বুঝতেও পারে নাই যে দিল্লি এই সব জারুগাদেরকে দিয়ে এই কাম করাইতেছে, আর পাইকা এজেন্ট এসে হাদির মতন ওই যে সওয়ামা চিরা ফালামো, এটাও বলে এখন স্লোগান, হেরে মতো এগুলোরা খাইয়া দেয়। এগুলো পাইকা এজেন্টরা খাইছে। তো জামাতের আমির মিথ্যা কথা যে বলে, যে কিনা দিনে রাইতে শুইতে উঠতে বসতে মিথ্যা কথা, কি বলে কি ডাক্তার না জানি, ডক্টর উনার নাম, উনি পশুর ডাক্তার না কুত্তার ডাক্তার আল্লাহ জানে উনি কোন ধরনের ডাক্তার। হারামজাদা, এখন তোমরা তলে তলে টেম্পো তোমরা চালাও, আর দোষ খালি আওয়ামী লীগের। এই যে গত 1.5 বছর ধইরা দিল্লির পাশা সাইটা ওরা হাগলে হেটা সহ জিব্বা দিয়া টানছে এই জমাইতাগুলা। আর এখন আইসা নতুন নাটক করে কয় যে না না এটা তো মিটিং ছিল, এটা আসলে ওরা গোপন রাখতে। তাইলে গোপন বৈঠকে তোদের কি কি কথা হয়েছে সেটা প্রকাশ করা এখন, যদি সাহস থাকে। সেই জামাতের আমিরকে বলছি আমি, জামাতের আমির মিথ্যুক চালবাজ, তারাই বলছে কি কি কথা হয়েছিল বল, সেখানে কি পরিকল্পনা হয়েছিল, যে তারেকরে আসতে না দিতে নাকি, যেটা তোরাই সর্বপ্রথম উচ্চারণ করছো যে তারেক বাংলাদেশে আসতে পারছে না কারণ দিল্লির প্রেশার আছে না, মাইরা ফেলাবে। এগুলো তো তোরদের হারামজাদাদের কথা। নাহলে প্রকাশ কর কি কি কথা হয়েছে। মূলত এই জামাতের আমিরের সাথে আমির দিল্লির উপর, দিল্লিকে বুঝাইতে চেষ্টা করছেন যে আপনারা এক কাম করেন, আমরা আপনারা যা বলবেন বলেন সব দিব। কিসের 7 সিস্টার খাইব, 7 সিস্টার ওই পাশে আমরা দিয়া দেবো, মাগার আপনি তারেকরে আসা বন্ধ করেন। এইটা ছিল তাদের মূল দাবি, এবং এই প্রকাশ যাতে না পায় সেজন্য দিল্লির হাতে পায়ে ধরছিলেন।